শ্রীমা শ্রী ঠাকুর ও গুরুদেবের আশীর্বাদ প্রার্থনা করে শুরু করছি। সন্ন্যাসিনী মাতাজিদের আমার প্রণাম এবং আমার প্রিয় ভগিনী এবং কন্যারা যাদের সঙ্গ আমার সবসময় প্রিয়, তাদের আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য শুরু করছি। আর আমার বক্তব্যের বিষয় হল কাহি সা দেবী তেজসা পুরন্তিম। তেজের দীপ্তিতে 10 দিক পূর্ণ করে রেখেছেন তেজরাশিতে ভাস্বরা দীপ্তিময়ী কে সেই দেবী। সেই দেবী আমাদের আজকের আলোচ্য লোকমাতা নিবেদিতা, ভগিনী নিবেদিতা, সেবিকা নিবেদিতা। কেমন ছিলেন তিনি? আমরা তো কেউ তাকে দেখিনি। যারা দেখেছিলেন তাদের মধ্যে শিল্পাচার্য অবনীন্দ্রনাথ এক অসামান্য বিবরণ দিয়েছেন। সেটিকেই আমি উদ্ধার করে আপনাদের শোনাচ্ছি। আর্ট সোসাইটির এক পার্টিতে নিবেদিতা নিমন্ত্রিত হয়ে এলেন। সেই সাদা সাজ, গলায় রুদ্রাক্ষের মালা, মাথার চুল ঠিক সোনালি নয়, সোনালি রূপলিতে বেশানো, উঁচু করে বাঁধা। তিনি যখন এসে দাঁড়ালেন সেখানে, কি বলবো, যেন নক্ষত্র মণ্ডলীর মধ্যে চন্দ্রোদয় হল। সুন্দরী মেমরা যেন এক নিমেষে প্রভাহীন হয়ে গেল। নিবেদিতা যেন সৌন্দর্যের পরাকাষ্ঠা। সাজগোজ ছিল না। পাহাড়ের উপর চাঁদের আলো পড়লে যেমন হয়, ঠিক তেমনই দৃঢ় স্থির মূর্তি তার। কি করে বোঝাই সে কেমন চেহারা? দুটি যে দেখি না, উপমা দেব কি? পহেলে দর্শনধারী, পিছে গুণ বিহারী, গুণ বিচারী। রূপের বর্ণনা পেলাম। এবারে দেখি কোন গুণে তিনি আকৃষ্ট করেছিলেন ভারতের বুদ্ধিজীবীদের, ঘরোয়া নারী পুরুষ সবাইকে। স্বল্প কথায় তার ব্যক্তিত্বের আভাস দিয়েছেন কুমুদ বন্ধু সেন। ভগবান তার কাজের জন্য তাকে এক স্বতন্ত্র উপাদানে করেছিলেন। নিবিড় কল্পনার সঙ্গে কর্মের প্রেরণা, জ্ঞান পরায়ণতার সঙ্গে সাধনার উদ্যমের, ভাবপ্রবণতার সঙ্গে কার্যতৎপরতা, আদর্শের সঙ্গে বাস্তব জীবনের অপূর্ব হৃদয়, বক্তার সঙ্গে সুতীক্ষ্ণ মার্জিত বুদ্ধি, আর সরলতার সঙ্গে কঠোরতা, দীনতার সঙ্গে দৃঢ়তা একত্র সমাবেশ ছিল। এই দুর্লভ সর্বতমুখী ব্যক্তিত্বের কতটুকু আসবে আমাদের ধরা ছোঁয়ায়? তার মননশীলতা, গভীরতা ও বিস্তার আমাদের কাছে বিস্ময়ের বস্তু। সীমিত সময়ে, সীমিত বোধে তার বক্তৃতা, প্রবন্ধমালা, চিঠিপত্র তৎসহ তার জীবনের কিছু ঘটনার মধ্য দিয়ে তার জীবনের চরিত্রের একটিমাত্র বৈশিষ্ট্যকে আমরা বোঝার চেষ্টা করব। এই বৈশিষ্ট্যটি হল নিবেদিতার তেজস্বিতা। যারা তার সঙ্গ করেছেন তারা প্রত্যেকেই তাকে তেজস্বিনী রূপে দেখেছেন। ভগিনী জীবন দর্শনের মূল্যগত বৈশিষ্ট্যই ছিল তেজ। এ কথা যদি বলি তাহলে বেশি বলা হয় না, ভুল হয় না। নিবাত নিষ্কম্প অগ্নিশিখার মধ্যে ছিল তার সমগ্র জীবন। শ্রী অরবিন্দ তার নাম দিয়েছিলেন শিখামণি। সার্থক সেই নাম। তার এক ছাত্রী সরলাবালা সরকার তার স্মৃতিচয়নে লিখেছেন, তাহার প্রকৃতির মধ্যে একটি সদা জাগ্রত ভাব ছিল। সেইটিকে তাহার যোদ্ধীভাবও বলা যাইতে পারে। যোদ্ধা যেমন যুদ্ধের সময় সর্বদাই প্রস্তুত থাকে, সেইরূপভাবে তিনি সমগ্র অন্তরের সহিত সদা জাগ্রত থাকিতেন। অন্যায় অবিচারের বিরুদ্ধে নিবেদিতা দীপ্তার সিংহের মতো উত্তেজিত হইয়া উঠিতেন। সে সময় তিনি জগৎকে কাহাকেও দিকপাত করিতেন না। তাহার রোষাগ্নি দীপ্ত দৃষ্টির সম্মুখে অতি গর্বিতকেও মস্তক অবনত করিতে হইত। নিবেদিতার সমগ্র জীবন আলেখ্য যেন সমুন্নতশীল, নির্ভীক, অনাশ্রিত কর্মফল, দৃঢ় প্রতিজ্ঞ কর্মবীরের চলচ্চিত্রায়ন।
মনে পড়ে যাচ্ছে তার ছেলেবেলার কথা। 13 বছরের বালিকা মাতৃত্ব অর্জিত রৌদ্রমান 3 বছরের ভাইকে বুকে নিয়ে চলেছেন দাদামশাইয়ের কাছে। সে যাত্রা তো সহজ ছিল না। এবারই ওবারই নয়, স্থলপথে সমুদ্র পথে লম্বা যাত্রা। পথঘাট ঠিক রাখার সঙ্গে সঙ্গে ছোট্ট ভাইটিকে আদরের স্নেহে ভুলিয়ে রাখা, এ কি কোনো সাধারণ বালিকার পক্ষে সম্ভব? বালিকা বয়সেই তিনি স্বাক্ষর রাখলেন কর্তব্যে অবিচল থাকার মতো তেজ তাঁর সংজাত। তাঁর ভারতবর্ষের সংকল্প, মা ভাই বোনের স্নেহ মমতার আঁচল সরিয়ে ফেলে পরিচিত পরিবেশ, বন্ধু বান্ধব, উজ্জ্বল ভবিষ্যৎ, সুনাম সব মুহূর্তের মধ্যে বিসর্জন দিয়ে রওনা হলেন অনিশ্চিত ভবিষ্যৎ, অজানা অচেনা এক জগতে। দুঃসাহসিকতার চূড়ান্ত নয় কি? ভারতে এলেন, তিনি ভারতীয় হবেন। অন্যান্য শ্বেত চর্মধারীদের মতো কৃষ্ণচর্মের ছোঁয়াচ বাঁচিয়ে শ্বেত শহরে বাস করবেন না, বাস করবেন কুসংস্কারগ্রস্ত ছুটমার্গী উত্তর কলকাতার বাগবাজারে। প্রসঙ্গক্রমে বলি, দক্ষিণ কলকাতায় পার্ক স্ট্রিটের দক্ষিণ অঞ্চলকে তখন বলা হতো হোয়াইট সিটি, সেই অর্থে শ্বেত শহর। তিনি কিন্তু বাস করবেন কুসংস্কারগ্রস্ত ছুটমার্গী উত্তর কলকাতার বাগবাজারে। কিন্তু সেখানে কেউ অচ্ছুকের চোখে বাড়ি ভাড়া দিতে চান না। কি করবেন নিবেদিতা? সম্পর্ক ত্যাগ করার পাত্রী তো তিনি নন। মানব সভ্যতার উষালগ্নে পূর্ণভূমি ভারতে পূর্ণ শ্লোক ঋষিদের কণ্ঠে উচ্চারিত হয়েছিল এক মহাবাণী, নায়ম আত্মা বলহীন লভ্য। বলহীন আত্মাকে লাভ করতে পারেন না যিনি বীর্য, নিষ্কামতা ও প্রকৃত তপস্যার পথ অবলম্বন করেন, তিনি ব্রহ্মধামে প্রবেশ করেন। ইংল্যান্ডের স্বামীজির সঙ্গে সাক্ষাতের পর নিবেদিতা ধর্ম কি, সত্য কি, এই প্রশ্নের উত্তর পেয়েছিলেন ত্যাগ, তেজ, বীর্য, যা আত্মশক্তিকে লভ্য। নিবেদিতা বুঝলেন চরিত্রই ধর্ম এবং ত্যাগ, তেজ, বীর্য চরিত্রের উপাদান। তেজ ও বীর্য তাঁর সহজাত, নিষ্কামতা ও তপস্যার পথ গ্রহণ করলেন তিনি। উমা হৈমবতীর মতো কঠোর তাঁর তপস্যা। পাশ্চাত্য সমাজের সুখ বিলাসী লালিতা বাগবাজারের বোসপাড়ার একটি ক্ষুদ্র অর্ধজীর্ণ ঘরে অর্ধাসনে থেকে গোড়া বাঙালির অন্তঃপুরে গিয়ে মিশলেন। সেই ঘরে একটা হাত টানা পাখাও ছিল না। সশিষ্য স্বামীজির সঙ্গে কাশ্মীর, অমরনাথ, উত্তর ভারত পরিভ্রমণ শেষে নিবেদিতা একা ফিরলেন কলকাতায়। কাজ শুরু করার আগে মায়ের আশীর্বাদ চাই, তাই স্টেশন থেকে সোজা মায়ের বাড়ি। সেখানে যেসব গোড়া বিধবারা থাকতেন তাদের সংস্কারে বাদে 80 বছরের বিধবা গোপালের মা নিবেদিতাকে ঢুকতে দিতেই চান না। তিনি তার অসম সাহসিকতা, তেজস্বিতার পরিচয় রাখলেন সেই প্রতিবাদী মহিলাদের আপন করে নিয়ে। অবশ্য তার পক্ষে একটা বিরাট শক্তি ছিল শ্রী মায়ের প্রসাদ, তাতেই তিনি যোগ্য সম্মান পেলেন। কিন্তু নিবেদিতা তো বলতে পারতেন যে মেঝেতে শোয়া বা বসার অভ্যাস তার নাই, তার খাট চাই, চেয়ার টেবিল চাই। না, তিনি সে পথে গেলেন না। অন্য মেয়েরা যেখানে শোয় তাদের পাশে অন্য একটি মাদুরে তার শয্যা। শেষ রাতে তাদের সঙ্গে উঠে মাদুর গুটিয়ে জপে বসেছেন তপস্বী। কিছুদিন পরে পাশের বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে নিবেদিতার জন্য। গোপালের মাকে সঙ্গে নিয়ে বাড়ি দেখতে গেলেন। আশেপাশে সব বাড়ির মেয়েরা দরজায় দাঁড়িয়ে দেখছে। গোপালের মা নিবেদিতার হাত ধরে সবাইকে বলছেন, এই দেখো মায়ের এক মেয়ে, ও আমাদের সঙ্গে থাকবে। জয় করে নিয়েছেন গোপালের মাকে। বিজয়িনী নিবেদিতা কোন অস্ত্র? ত্যাগের বীর্যে, প্রেমের বীর্যে। নিবেদিতা পাড়ার একজন শুধু নয়, প্রতিবেশীদের শ্রদ্ধার পাত্রী হয়ে গেলেন।
তার এক ছাত্রী নির্ঝরিণী সরকার লিখেছেন, অধিকাংশ বাড়িতে মেয়েদের শিক্ষা বলে কোনো চর্চা ছিল না, অভিভাবকরাও তেমন পছন্দ করতেন না। এই সব বাধা বিপত্তি সত্ত্বেও সাধারণ গৃহস্থ ঘরের বালিকা বিধবা মেয়েদের যে কি করে বিদ্যা শিক্ষার জন্য স্কুলে আনা সম্ভব হলো, তা ভাবতে গেলে পল্লীবাসীদের নিবেদিতার প্রতি ঐকান্তিক শ্রদ্ধাই এর কারণ বলে মনে হয়। মেয়েদের মা ঠাকুরমা ও বাগবাজার পল্লী অন্যান্য গৃহস্থ ঘরের মহিলারাও প্রায় স্কুলে সিস্টারের কাছে সেলাই প্রভৃতি শিখতে আসতেন এবং সিস্টারকে যেন নিজেদেরই একজন মনে করতেন। আর গোপালের মা, তার কথা আমরা নিশ্চয়ই ভুলিনি। তিনি জীবনের শেষ 2 বছর কন্যা সমা নিবেদিতার বাড়িতে তাঁর সেবা যত্নে থেকে তাঁর গোপালের কাছে শেষ যাত্রা করেন। মনুষ্যত্বের উপর শ্রদ্ধা নিবেদিতার চরিত্রে ধাতুগত ধর্ম ছিল। মানুষ যেন মানুষ হয়, তাই ছিল তার সর্বক্ষণের প্রার্থনা। যেখানে যেভাবে মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ দেখেছেন তেজস্বিনী নিবেদিতা, সেখানে শ্রদ্ধা সহকারে মাথা নত করেছেন। একদিকে তার অপরিসীম প্রেম, সর্বত্যাগ ও বালিকার মতো সরল স্বভাব, অন্যদিকে নিতান্ত নির্দয়ভাবেও কর্তব্য পালনের দৃঢ়তা। নিরাশা শব্দটি নিবেদিতার অভিধানে ছিল না। সব কাজ মাত্রই ঈশ্বরের কাজ, এই ভাব নিয়েই তিনি কাজে হাত দিতেন এবং তার সফলতা সম্বন্ধে দৃঢ় নিশ্চয় হতেন। সংকল্পিত কাজে নানা বাধা বিপত্তি ও প্রতিপদে নিষ্ফলতায় ব্যথিত হয়ে কোনো একজন নিরাশ হয়ে বলেছিল, আমাদের দিয়ে আর কিছুই হলো না। নিবেদিতা তাকে বলেছিলেন, আমরা আশা করব না, নিরাশ হব না, আমরা দৃঢ় নিশ্চয়, আমরা অগ্রগামী নিরাশ দল, ব্যান্ড অফ ডিসপেয়ার। আমরা নিজের শরীর দিয়ে সেতু প্রস্তুত করব, পরবর্তী সৈন্য দল সেই সেতুর উপর দিয়ে পার হয়ে যাবে। নিবেদিতার ধমনীতে প্রবাহিত ছিল আইরিশ সংগ্রামশীল জাতীয়তাবাদী রক্ত। শৈশবে পিতামহীর সঙ্গে বাস করার সময় তিনি আইরিশ স্বাধীনতা সংগ্রামীদের আনাগোনা দেখেছেন, সে বাড়িতে কথাবার্তা শুনেছেন। তার পিতামহ সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এই আইরিশ বিপ্লবীদের সঙ্গে এবং তার মৃত্যুর পর তার পিতামহী সেই ধারা বজায় রেখেছিলেন। তৎকালীন ভারতের অধঃপতন ও দুর্বলতা দেখে নিবেদিতা দুঃখে কাতর হয়ে পড়তেন। তিনি চাইতেন ভারতীয়রা জগৎ সবার সাহস ও সম্মানের সঙ্গে নিজেদের স্থান করে নিন। নিজের দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধই জাতীয়তাবাদের ভিত্তি। তাই তিনি তার স্কুলের ছাত্রীদের মধ্যে সেই বোধ জাগাতে চাইতেন। দেশের পূর্বকালের হিন্দু রমণীদের ত্যাগ, নিষ্ঠা, ভক্তি, সেবাপরায়ণতা, আশ্রিত বৎসলতা ও সরলতা যেন তারা হারিয়ে না ফেলে। তাই সেই সব কাহিনী তাদের শোনাতেন, বলতেন সেই সব পূর্ব পিতামহীরা বহু পরিজনের মধ্যে সংসারের সেবায় ডুবে থেকেও অনায়াসে এত উচ্চ আধ্যাত্মিক অবস্থায় পৌঁছতে পেরেছিলেন, যা তপস্যা দ্বারাও সম্ভব হয় না। স্কুলের ছাত্রীদের ইতিহাস পড়াবার সময় ভারতের বীরাঙ্গনাদের কাহিনী শোনাতেন। রানী পদ্মিনীর কথা বলছেন নিজের চিত্তভ্রমণের অভিজ্ঞতার সঙ্গে। আমি পাহাড়ে উঠিয়া পাথরের ওপর হাঁটু গাড়িয়া বসিলাম। অনলকুণ্ডের সামনে পদ্মিনী দেবী হাত জোড় করিয়া দাঁড়াইয়াছেন। আমি চোখ বুঝিয়া পদ্মিনীর শেষ চিন্তা মনে আনিতে চেষ্টা করিলাম। আহ, কি সুন্দর! রাজপুত জাতির বীরত্বের প্রসঙ্গে বলতেন, তিনি বীর যার 2 সবল বাহু কোনো প্রতিকূল অবস্থা, কোনো বিপদকে নিবারণ করতে অক্ষম নয়। রাজপুত বীরেরা যখন যুদ্ধক্ষেত্রে প্রাণ দিতেন তখন নিজের জন্য মুহূর্ত মাত্র চিন্তা করেননি। যারা দুর্বল, শত্রুর হাতে বিপন্ন হতে পারেন, তাদের কথাই ভেবেছিলেন। রাজপুত নারীরা যখন অগ্নিকুণ্ডে প্রাণ দিতেন তখন নিজেদের দাহ যন্ত্রণার কথা চিন্তা না করে স্বামী পুত্রের মনে যাতে শক্তি ও সতেজ ভাব আসে, সেজন্য বীরত্বের গান গাইতে গাইতে হাসি মুখে প্রাণ বিসর্জন দিতেন। তোমরা সকলে এমন বীর হও,
তিনি এই সব কাহিনী বলতেন ছাত্রীদের মধ্যে দেশপ্রেম, সেই সঙ্গে বিরক্ত ভাব জাগাবার জন্য। রাজপুত্রমণিরা তাদের স্বামী পুত্রকে যন্ত্রীবেশে সাজিয়ে দিয়ে বলতেন, হয় জয়মাল্য গলায় নিয়ে ফিরে এসো, তাহলে যুদ্ধক্ষেত্রে চিরসজ্জা নাও। শুধু মহাভারতের বীরশ্রেষ্ঠা রমণী তার মতে গান্ধারী। একদিন তিনি ক্লাসে জিজ্ঞেস করলেন, মহাভারতের কোন রমণীকে তোমরা বীরশ্রেষ্ঠা মনে করো? মেয়েরা নানা রকম উত্তর দিল। দ্রৌপদী, সুভদ্রা, তিনি কৃষ্ণের রথের রশি ধরেছিলেন, সেই জন্য সুভদ্রাকেও তাদের বীর মনে হয়েছে। কুন্তী, তিনি তো নিজের ছেলেকে বকাসুর বধের জন্য পাঠিয়েছিলেন, ইত্যাদি তারা নানা রকম বললেন। কিন্তু নিবেদিতা তাতে সন্তুষ্ট হলেন না। তিনি বললেন, মহাভারতের বীরশ্রেষ্ঠা রমণী গান্ধারী। তিনি এমন বীর যে স্বামী দৃষ্টিহীন বলে আজীবন ইচ্ছা করে অন্ধ হয়েছিলেন, কিন্তু স্বামীর অন্যায় আচরণ সমর্থন করেননি। পুত্র দুর্যোধন যখন তার কাছে যুদ্ধযাত্রা করবার আগে মায়ের আশীর্বাদ নিতে এলেন, তিনি কিন্তু বললেন না বিজয়ী হয়ে ফিরে এসো। তিনি বললেন, যত ধর্ম তত জয়। সে এই কারণেই গান্ধারী নিবেদিতার কাছে বীরশ্রেষ্ঠা। শুধু কি মহাভারত পুরাণের কাহিনী? সাধারণ জীবনেও তিনি যেসব নারীকে দেখেছেন যাদের বিরক্ত তার মনে আঁকা হয়ে রয়েছে, সেই তাদের কথাও তিনি মেয়েদের শোনাতেন। যেমন বদরিকা আশ্রমে যাওয়ার পথে তিনি এক বৃদ্ধা রমণীকে দেখেছিলেন। রাস্তার উপর বরফ গলে গিয়েছিল, বারে বারে বৃদ্ধার পা পিছলে যাচ্ছিল। নিবেদিতার ভয় হল তিনি পড়ে যেতে পারেন, তাকে সাহায্য করতে চাইলেন, কিন্তু বৃদ্ধা মিষ্টি হাসিতে তা প্রত্যাখ্যান করে নিজের লাঠির উপর ভরসা করে এগিয়ে গেলেন। তাঁর এই আত্মনির্ভরতার কাহিনী তিনি মেয়েদের শোনাতেন। কলম্বাসের গল্প বলতে বলতেও তিনি উত্তেজিত হয়ে পড়তেন। অসীম সমুদ্রের মধ্যে জাহাজ চলছে, কুল যে কোথায় তা কেউ জানে না। খাবার ও জল ফুরিয়ে আসছে, নাবিকরা বিদ্রোহ করছে, কিন্তু কলম্বার দৃঢ় সংকল্প এত প্রতিকূল অবস্থাতেও এতটুকু বিচলিত নন। জীবনকে সেইভাবে নিতে হবে। ছাত্রীদের কাছে এটাই ছিল তার বাণী। নিজের চারিত্রিক তেজ, বীর্য, দৃঢ়তা নিবেদিতা নানাভাবে বিকিরণ করে ভারতের যুব জনতাকে জাগিয়েছেন। তাদের উদ্বুদ্ধ করেছেন বিদেশি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করতে। স্কুলের ছাত্রীদের কাছে বলতেন, তোমরা জপ করবে, ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ, মা মা মা। জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে যখন ছোট বড় সব মেয়ের মধ্যে মাঝখানে বসে নিবেদিতা বলতেন, ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ, মা মা মা, তখন তার কণ্ঠে যেন অগ্নিবর্ষণ হতো। পাটনায় এক ছাত্র সম্মেলনে তিনি বলেন, বালকদের মুখে অপরিমেয় শান্তি দেখলে আমি দুঃখিত হব। আমি চাই তোমরা নিজেদের মধ্যে মল্লযুদ্ধ করো, বক্সিং করো, তরবারি খেলো। শান্তশিষ্ট গোবেচারা লোক আমি চাই না, চাই শক্তিধর পুরুষ। এই বক্তৃতা প্রসঙ্গে বিহার হেরাল্ড পত্রিকার সম্পাদক মন্তব্য করেছিলেন, তার এই দারুণ উদ্দীপক ভাষণ অতি অলসতাকেও কাজে প্রবৃত্ত করবে। স্বামীজির চাইতেন লোহার পেশি, ইস্পাতের স্নায়ু এবং অপ্রতিরোধ্য ইচ্ছাশক্তি সম্পন্ন যুবক দল নিবেদিতা তারই পুনরাবৃত্তি করলেন। আরও একটু বলি, এই বক্তৃতা সফরের শেষে নিবেদিতা যখন ফিরে গেলেন, তখন ওই বিহার হেরাল্ড পত্রিকার সম্পাদকই মন্তব্য করেছিলেন যে এই রকম প্রচারকই আমাদের এখন দরকার। অর্থাৎ নিবেদিতার চলে যাওয়াটা তার মনে খুব বেঁচেছিল। তার মনে হয়েছিল
যে নিবেদিতা ওখানে থাকলে ছাত্রদের মনের বল আরো বেশি বাড়ত। নিবেদিতা কলকাতায় আসার অব্যবহিত পরে 11ই মার্চ স্টার থিয়েটারে স্বামীজি এক সভার আয়োজন করেন তাকে কলকাতার জনসাধারণের সঙ্গে পরিচিত করিয়ে দেবার জন্য। সেই সভায় 15 মিনিটের সংক্ষিপ্ত ভাষণে নিবেদিতা বলেন, আমি সবাইকে জানিয়ে দিতে চাই, কোনো সংশয়, ভীতি, দুর্বলতা, ব্যর্থতা বা কুণ্ঠার কথা আমি বলতে চাই না, বরং আমি দৃঢ়তার সঙ্গে বলছি আশা ও সফলতার কথা। আমি জানি আমরা ব্যর্থ হব না, জয়লাভ করবই। বিভিন্ন বক্তৃতায় তিনি ভারতবাসীর মনোবল জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। তার মধ্যে মাত্র 3টির কথা আমি বলছি। প্রথমটি 13ই ফেব্রুয়ারি 1899 অ্যালবার্ট হলে কালী দামাদার বক্তৃতা। 26শে কালী দামাদার বক্তৃতা। এই বক্তৃতায় প্রথম তার বক্তৃতা 13ই ফেব্রুয়ারি 1899 সালে অ্যালবার্ট হলে কালী দামাদার বক্তৃতা। প্রত্যক্ষদর্শী আচার্য যদুনাথ সরকারের ভাষ্যে, আপনারা কল্পনা করতে পারবেন না যে সেই সময় ওই বক্তৃতার নাম শুনলেই কলকাতার শিক্ষিত হিন্দুদের মনে কি বিভীষিকার সঞ্চার হতো। তাদের কালী সম্বন্ধে এক বিকট ধারণা ছিল। নিবেদিতার বক্তৃতার সভাপতি পাওয়াই দুষ্কর হয়ে উঠল। বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ NN ঘোষ প্রথমে রাজি হয়েছিলেন, পরে পিছিয়ে গেলেন। নির্ভীক নিবেদিতা বিনা সভাপতিত্বে বক্তৃতা শুরু করলেন। তিনি বললেন, মা কালী তমনাশিনী, অসুর মর্দিনী, তিনি নৈতিক শক্তি ও সাহসের মুক্ত প্রতীক। এইভাবে নিবেদিতা কালী পূজার ভিতর দিয়ে ভবিষ্যৎ ভারতের দিক দর্শন করলেন। তার নিবেদিতার জীবনীকার মুক্তিপ্রাণা মাতাজি লিখেছেন যে এই কালী বক্তৃতার মধ্যে দিয়ে নিবেদিতা ভারতের বিপ্লবী আন্দোলনে প্রাণ শক্তি এনে দিলেন। নিবেদিতা বিশ্বাস করতেন যে অপরদের, এমনকি খ্রিস্টানদের কাছেও হিন্দু ধর্মের কিছু দেওয়ার আছে। অর্থাৎ ভারতকে অধর্মের দীনহীন ভাব ত্যাগ করে উত্তমান্নের উন্নাসী ভূমিকা নিতে হবে। এই ভাবটির উদ্গাতা ছিলেন নিবেদিতার গুরু স্বামী বিবেকানন্দ। প্রকৃতপক্ষে তিনি যখন শিকাগো ধর্মসভায় ভারতের ধর্ম, আধ্যাত্মিকতা, ঐতিহ্যের শ্রেষ্ঠত্বের পতাকা উত্তোলন করলেন, কোনো রকম কুণ্ঠা ছিল না তার মনে। তার কোনো যুক্তিতর্কেরও অবতারণা করেনি। দৃঢ় বিশ্বাসের শিলমোহর ছিল তার বক্তব্যে। আমরা বিবেকানন্দ প্রসঙ্গে দেখেছি যে তার এই বক্তৃতা সারা ভারতে কি আলোড়ন তুলেছিল। বলতে গেলে সেই প্রথম ভারতের ডুবন্ত ভারত যেন নতুন করে জেগে উঠেছিল। নিবেদিতার বক্তব্যেও কোনো কুণ্ঠা বা কোনো জড়তা কোনো কিছু থাকতো না। তিনি পুরো সাহসিকতার সঙ্গে তিনি ভারতের উন্নতির কথা ভাবতেন এবং ভারতের জাতীয়তাবাদের মন্ত্র সবাইকে শোনাতেন। ওই বছরই 1904 সালে স্বামীজির মৃত্যুর
পর 26শে ফেব্রুয়ারি তিনি এক ডায়নামিক রিলিজিয়ান নামে আরেকটি বক্তৃতা দেন। সেই প্রসঙ্গে বিদেশি সাংবাদিক ট্রেজার ব্রেয়ার লিখেছিলেন, 1.5 ঘন্টা নিবেদিতা বিশাল সভাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন। বলেছিলেন চড়া সুরেলা গলায়, সমস্ত কিছুর পরিণতি এই বাক্যে, আর কথা নয়, কথা নয়, কথা নয়, এখন কাজ, কাজ, কাজ। বিপিন পাল বলেছিলেন, ডাইনামিক রিলিজিয়ান নয়, ইহা একটি ডিনামাইট। অর্থাৎ সেই বক্তৃতা যারা শুনেছে তাদের সবাইকার মন প্রজ্বলিত হয়ে উঠেছে, কিংবা বলা যেতে পারে ডিনামাইট যেমন বিস্ফোরণ ঘটায়, সবাইকার মনে সেই বিস্ফোরণ ঘটিয়েছিল। সেই বিস্ফোরণটা কি? সেই বিস্ফোরণ ছিল তারা তাদের ভুলে যাওয়া জাতীয়তা, তারা আবার নতুন করে যেন ফিরে পেলেন। নিবেদিতা বুঝিয়েছেন সক্রিয়তা, সাহসিকতা, প্রাণ চাঞ্চল্য, জীবনগতি। চির তেজস্বিনী অনমনীয়া নিবেদিতা, বল, বীর্য, তেজ, শক্তি, এই ছিল তার জীবন মন্ত্র। এবং কতভাবে, কত উপমার সাহায্যে, কত সুন্দর উদ্দীপনাময় ভাষায় তিনি এই মন্ত্র প্রকাশ ও প্রচার করে গেছেন আজীবন, প্রাণপণ করে, সমগ্র শক্তি দিয়ে। তার আরেকটি বক্তৃতার কথা উল্লেখ করছি, যদিও সেই বক্তৃতাটি নিয়ে পুরো একটা দিন বক্তৃতা, তার ব্যাখ্যা নিয়ে পুরো একটা দিনই বলা যায়, কিন্তু এখানে আমি সংক্ষেপে বলছি। সেই বক্তৃতার নাম তিনি দিয়েছিলেন অ্যাগ্রেসিভ হিন্দুইজম। এখন অ্যাগ্রেসিভ কথাটা আমরা ভারতীয়রা সব পছন্দ করি না, কেননা অ্যাগ্রেশনের সঙ্গে অন্যদের স্বাধীনতা অপহরণ করা বা তাদের নিজেদের জীবনের বৈশিষ্ট্যকে হারিয়ে দেওয়া, এরকম সব কথা আমাদের মনে হয়। সুতরাং অনেকেই এই শব্দটিতে আপত্তি করেছিলেন, এমনকি ঐতিহাসিক আচার্য যদুনাথ সরকার। কিন্তু নিবেদিতার যে অ্যাগ্রেসিভ হিন্দুইজম, তার চরিত্র ছিল আলাদা। তিনি চেয়েছিলেন যে হিন্দু ধর্মের যে মাহাত্ম্য, হিন্দু ধর্মের যে সমস্ত নীতি, যেসব আদর্শ, তা শাশ্বত এবং চিরকালীন। তাই সেইগুলো তিনি সারা পৃথিবীর অন্য সকলকার মধ্যে বিতরণ করতে চেয়েছিলেন। তাই তিনি নাম দিয়েছিলেন অ্যাগ্রেসিভ হিন্দুইজম। তিনি চেয়েছিলেন যে এই হিন্দু ধর্ম, স্বামীজি যেমন চেয়েছিলেন বনের বেদান্তকে গড়ে আনা, নিবেদিতাও ঠিক সেটাই চেয়েছিলেন, যে বেদান্তের কথা শুধুমাত্র ভারতের পণ্ডিত মহলে কুক্ষিগত হয়ে রয়েছে, সেটাকে তিনি সারা বিশ্বে প্রচার করবেন, সবাইকে দেখাবেন এবং তার মধ্যে দিয়ে হিন্দু ধর্মের যে মাহাত্ম্য সেটাও প্রকাশ পাবে। তাই তিনি নাম দিয়েছিলেন অ্যাগ্রেসিভ হিন্দুইজম। এখানে তার বক্তব্য, এই রচনা 4টি ভাগ। সেই 4টি ভাগে তিনি ক্রমশ দেখিয়েছেন যে কোথা থেকে আমাদের অর্থাৎ হিন্দুদের এই আমাদের দেশের পরাধীনতা সরিয়ে স্বাধীনতা লাভ করবার জন্য আমাদের কি কি করতে হবে তার পদক্ষেপ। সেই জন্য প্রথম থেকে তিনি 4টি ভাগে ভাগ করে এই বক্তৃতাকে বিশ্লেষণ করে দেখিয়েছেন কোথা থেকে আমাদের শুরু করতে হবে, কিভাবে আমাদের রওনা হতে হবে এবং কিভাবে আমরা শেষ পরিণতিতে পৌঁছব। এখানে তার প্রধান বক্তব্য নিষ্ক্রিয়তার স্তরে সক্রিয়তা, দুর্বলতার স্তরে সবলতা, ক্রমভঙ্গ প্রতিরক্ষার স্তরে আক্রমণকারী দলে উদাত্ত বিজয় গ্রাস। তিনি বলছেন আমরা কোথাও দাঁড়াবো না, আমরা কোথাও থামবো না, কেননা কোথাও আমরা পিছিয়ে যাবার কথা ভাববো না, আমাদের এগিয়ে যেতেই হবে, আমাদের সামনে শুধুই পথ এগিয়ে যাবার, আমাদের এগিয়ে যেতেই হবে। এখানে কোনোভাবেই আমাদের পিছিয়ে যাওয়া বা শত্রুর আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছি এইরকম কোনো ভাবনা আমাদের থাকবে না। আমি একটু পড়ে শোনাই তার লেখা থেকে। তিনি বলছেন
বর্তমান যুগ এমন একটি সময় যখন মানুষের জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে এমন যে কোনো ঘটনা বা মহান ভাবধারা ক্রমাগতই ব্যাপক এবং গঠনমূলক বলে পরিগণিত হচ্ছে। মানুষ এদের বোধগম্য ব্যাখ্যা চাইছে এবং সমন্বয় শক্তিরূপে দেখছে। এই প্রসঙ্গে একটি ধর্মকে আর শুধু তার আধ্যাত্মিক চরিত্র দিয়ে বিচার করা চলে না। ধর্মপ্রবর্তক এবং ব্যাখ্যাতারা সমাজে, চিন্তায়, শিল্পকলায় ও আরো অন্যান্য দিকে যে প্রভাব ফেলেছেন তার প্রেক্ষিতে এখন ধর্মের বিচার করতে হবে। এই আগ্রাসী হিন্দুত্ব বা অ্যাগ্রেসিভ হিন্দুইজম সম্বন্ধে তিনি প্রথমেই বলছেন বুনিয়াদ, অর্থাৎ এই হিন্দুত্বে বুনিয়াদটা কি। সেখানে তিনি বুনিয়াদ বলে কোথা থেকে আমাদের শুরু, সেখান থেকে সেই কথাগুলো বলছেন। বিভিন্ন নীতি ও পন্থার তুলনামূলক বিচার করার পর নিজেদের আচরণবিধির সঙ্গে অন্যদের সদ্গুণগুলি যোগ করে নিয়ে সব রীতি ত্রুটি থেকে মুক্ত হওয়া সম্ভব। সর্বোপরি সামাজিক আদর্শ ধর্মনীতি তফাৎ করার পথটিও আমরা এইভাবেই চিনব। এইভাবে আগ্রাসী হিন্দুত্ব সম্বন্ধে বলার পথ খুঁজে পেলাম। তারপরে দ্বিতীয় পর্যায়ে সেই পর্যায়টির নাম দিয়েছেন আমাদের ভবিষ্যৎ কর্তব্য। সেই ভবিষ্যৎ কর্তব্য সম্বন্ধে বলছেন আধুনিক যুগের বৈশিষ্ট্য কি, তার প্রধান সমস্যাটাই বাকি সংজ্ঞা দেওয়া হঠকারিতা। তবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু তথ্য এবং নির্দেশনা দেওয়া যেতে পারে। আধুনিক যুগের অভিনব ঘটনা নিঃসন্দেহে গোটা পৃথিবীর ভৌগোলিক আবিষ্কার। অন্যান্য যুগের তুলনায় এ যুগের মানসিকতার অন্যতম বৈশিষ্ট্য হল যে এই মানসিকতার পৃথিবী গ্রহের উপরিতলে পূর্ণাঙ্গ সমীক্ষা ও ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে। উনি এটাই বলতে চেয়েছেন, শুধু নিজেদের দেশ, নিজেদের সংকীর্ণ চিন্তা ভাবনার মধ্যে না থেকে আজকে যে ভূগোলের যে জ্ঞান আমাদের হয়েছে, যাতে সারা পৃথিবীকে আমরা নিজেদের চোখের আলোয় দেখতে পাচ্ছি, সেই সমস্ত জায়গার বিকাশ কিভাবে হয়েছে, কিভাবে সম্ভব হয়েছে, সেইগুলোকে আমাদের নিজেদের বুঝে নিতে হবে। সুতরাং চিন্তা ও আচরণে বিশ্ব জাতীয়তাবাদে পৌঁছানো যে কোনো ব্যক্তির পক্ষে সহজসাধ্য নয়। শুধুমাত্র নিজের জাতীয় চরিত্র সঠিকভাবে উপলব্ধি করতে পারলে যে কোনো স্থানে যে কোনো ব্যক্তি সফল হতে পারে। অর্থাৎ আগে নিজের দেশকে বুঝতে হবে, নিজেকে জাতীয় বলে নিজের জাতীয়তাবোধ জাগ্রত করতে হবে, তবেই তার পক্ষে যতই ভৌগোলিক জ্ঞান তার থাকুক তার পক্ষে বিশ্বজনীনতা বোঝা সম্ভব নয়। এটা হচ্ছে তার মতে আমাদের প্রথম কর্ম, বুনিয়াদের পর এটাই হচ্ছে দ্বিতীয় কর্ম। তৃতীয় হচ্ছে আমাদের লক্ষ্য। সে লক্ষ্য কি? যা হওয়ার জন্য প্রার্থনা করেছিলেন সেরকম হও। এখানে তার বলিষ্ঠতা। আমি আগেই বলেছি তার জীবনে তিনি আজ সবসময় বলতেন যে নিরাশা বলে কোনো শব্দ তার অভিধানে ছিল না। তার যা লক্ষ্য সেই পূরণ করাটাই হচ্ছে তার একমাত্র লক্ষ্য। তাই সেই আমাদের লক্ষ্য কি, সেই কথার উত্তর দিচ্ছেন, যা হওয়ার জন্য প্রার্থনা করেছিলে সেরকম হও। তুমি যেমনটি চাও তুমি তেমনটি হও। তুমি নিজেই পারবে, এটা তোমার নিজের মনের মধ্যে আছে। সুতরাং তুমি সেই রকম বীর্যবান হয়ে ওঠো যাতে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারো। তুমি যেরকম চাও সেরকম ভাবে নিজেকে তৈরি করে নিতে পারো। এইখানে আবার দেখছি তার তেজস্বিতার প্রকাশ, তার বীর্যের প্রকাশ। তিনি সকলকেই এই উপদেশই শুরু দিয়ে গেছেন, তেজস্বী হও, বীর্যবান হও। আমরা সবাই জানি স্বামীজির বিখ্যাত উক্তি যে সব ধর্মগ্রন্থে মানুষকে নানাভাবে ভয় দেখানো হয়েছে, একমাত্র আমাদের উপনিষদে দেওয়া হয়েছে, শোনানো হয়েছে অভি মন্ত্র। এই মন্ত্র উপনিষদে বারবার ব্যাখ্যাত হয়েছে এবং সেই অভির সঙ্গে চড়ই বেতি, এগিয়ে যাও, ভয় পেও না, সামনে কি আছে সেই ভয় পিছিয়ে থেকো না, এগিয়ে যাও। এই হচ্ছে আমাদের উপনিষদের মহামন্ত্র। এবং স্বামীজি এই কথাটি বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন এবং জোর গলাতেই বলেছিলেন যে সব ধর্মে যখন ভয় দেখানো হচ্ছে মানুষকে, তখন আমাদের উপনিষদে বলা হচ্ছে ভয় নেই, তুমি এগিয়ে যাও, এগিয়ে যাও।
আমাদের ঠাকুর সুন্দর ভাষায় বলেছিলেন সেই চাষির কথা। প্রথমে পেল সে এগিয়ে যাচ্ছে, যেতে যেতে রূপোর খনি, সোনার খনি, এগিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত সে কি পেল সেটা আর সে ভাষায় প্রকাশ করতে পারল না। অর্থাৎ সব পাওয়ার যে পাওয়া সেটাই তার পাওয়া হয়ে গেল। তা নিবেদিতাও ঠিক সেই কথা বলছেন যে যা হওয়ার জন্য প্রার্থনা করেছিলে সেরকম হোক, ভয় রেখো না, মনে কোনো ভয় থাকবে না, নির্ভীক তুমি, নির্ভীকতার সঙ্গে তুমি এগিয়ে যাও এবং তুমি যা হতে চাও তুমি সেই বাসনা তুমি নিজেই পূর্ণ করতে পারবে। এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং তার অ্যাগ্রেসিভ হিন্দুইজমের এইটাই হচ্ছে তার তৃতীয় কথা। যেমন উদাহরণ দিয়ে বলছেন, সন্ন্যাসী শব্দটি আরও একটি তাৎপর্য আছে। গেরুয়া বসনে নয়, সন্ন্যাসীর পরিচয় তাঁর নিঃস্বার্থতার। জ্ঞানের সাধক, বিজ্ঞানের সাধক, কলা, শিল্প, জনজীবন ও জনস্বার্থে কর্মী সাধকও আছেন। অরক্ষিতের রক্ষাকর্তা সাধক আছেন। ত্যাগব্রতীর উদ্যম প্রশংসনীয়, কিন্তু যে জীবনভর আত্মত্যাগের ব্রত পালন করে সেই বীরের জীবন মহত্তর। অর্থাৎ এইখানে সন্ন্যাসী মহত্তর। মহাপুরুষের সত্তায় যে শক্তি বিরাজ করে তা যোদ্ধা না সন্ন্যাসী তা সবসময় বুঝে ওঠা যায় না। আমরা তো স্বামীজির জীবনেও সেটা দেখেছি যে বারবারই তার সন্ন্যাসীর বেশ খুঁজে খসে পড়ত, বেরিয়ে আসত যোদ্ধার বেশ। নিবেদিতারও ঠিক তাই, তার যোদ্ধী বেশটাই সবাইকার কাছে পরিচিত ছিল। কোথাও তিনি কারোর কাছে মাথা নত করেননি, কারোর কাছে ভয় পাননি। আরেকটা এবং শেষ তার চতুর্থ অধ্যায়টি হলো আদর্শের পথে। আদর্শের পথে যাওয়ার জন্যে তা সে কোনো রকম তার কোনো রকম ভ্রষ্টাচারিতা বা ভয় পাওয়ার প্রশ্ন থাকবে না। তিনি শুধু শুধু এগিয়েই যাবেন। স্থানকালের ত্যাগ 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 ত্যাগের গর্বে সজ্জিত হয়ে অজানা সমুদ্রে ঝাঁপ দাও। স্থানকালের প্রয়োজন দিয়ে তৈরি করে নাও মহাযাত্রার তরণী। ভেবো না পূর্বেকার কোনটিকে দেখে গড়ে নেবে, তাদের দিকে তাকিয়ে দেখো কোন প্রতিজ্ঞায় তারা সফল হয়েছিলেন। তুমি যেন সেখানে অসফল হও না। তারপর তৈরি হও, ঝাঁপিয়ে পড়ো নিজেকে খুঁজে নেওয়ার যাত্রায়। যারা এখনো যাত্রার জন্য প্রস্তুত হয়নি তাদের সামনে তোমার যাত্রার উৎসাহের অগ্নি প্রজ্বলিত হোক, যেটা তিনি নিজে সারা জীবন করে গেছেন। সবাইকার সামনে উৎসাহের অগ্নি তিনি জ্বালিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গ এখানেই শেষ করছি। এই অ্যাগ্রেসিভ হিন্দুইজম বক্তৃতাটির কথা, এটা যে সেই সময় ভারতবর্ষে কি আলোড়ন তুলেছিল সে বলার কথা নয়। যা বললাম, আচার্য যদুনাথ সরকার ওই অ্যাগ্রেসিভ কথাটার আপত্তি জানিয়েছিলেন, কিন্তু তার বক্তব্য পড়ে তিনি আর কোনো কথা বলতে পারেননি। তার যে সিংহ বিপ্লব তার একটি উদাহরণ দিচ্ছি। সে ঘটনাটা মোটামুটি প্রচলিত। সেটা হচ্ছে লর্ড কার্জনের সঙ্গে তার ব্যবহার। লর্ড কার্জন তিনি এদেশে এসেছিলেন ভারতীয়দের শাসন করতে, কিন্তু শাসনের পরিবর্তে তিনি ভারতীয়দের দোষ ধরাটাই মনে করলেন তার জীবনের উদ্দেশ্য। সর্বক্ষেত্রে অসত্যে মিথ্যায় মিশিয়ে তিনি ভারতীয়দের সম্বন্ধে বলতেন। যেমন কলকাতা, বিশেষ করে এই ঘটনাটার কথাই আমি বলছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে তিনি ছাত্রদের সামনে, অধ্যাপকদের সামনে নির্বিকার চিত্তে বলে গেলেন যে ভারতবাসীরা সবাই মিথ্যেবাদী, এদের কাছে সত্যের কোনো দাম নেই। অনায়াসে তিনি যাদের কথা বলছেন, যাদের সামনে দাঁড়িয়ে আছেন তাদের সম্বন্ধে এই এত বড় মিথ্যেটা বলে দিলেন। নিবেদিতাও ছিলেন সেই আসলে। তিনি চোখ দেখলেন যে স্যার গুরুদাস ব্যানার্জির মতন মানে এরকম সব বড় বড় লোকেরা, শিক্ষিত বড় লোকেরাও সেখানে দাঁড়িয়ে আছেন, তারা সব মাথা হেঁট করে রইলেন। ছাত্ররা কেউ কিন্তু কার্জনের এই কথার প্রতিবাদ করলেন না। কিন্তু নিবেদিতার এই কাজটা একটা স্মরণীয় ঘটনা হয়ে রয়েছে। তিনি আর সহ্য করতে পারছিলেন না। সেই সন্ধ্যায় সেখান থেকে বেরিয়ে স্যার গুরুদাস ব্যানার্জিকে টানতে টানতে নিয়ে গেলেন ইম্পিরিয়াল লাইব্রেরিতে, এখন যাকে আমরা ন্যাশনাল লাইব্রেরি বলি, সেই ইম্পিরিয়াল লাইব্রেরিতে।
ইম্পেরিয়াল লাইব্রেরিতে একটা বই ছিল, সেই বইটা নিবেদিতার দরকার, কিন্তু ইম্পেরিয়াল লাইব্রেরির মেম্বারশিপ ছিল না বোধহয়, সেই জন্য তিনি স্যার মুরদাস ব্যানার্জিকে সঙ্গে নিয়ে গেলেন। সেই বইটি তিনি নিয়ে এলেন। সেই বইটি কার্জনের লেখা। সেখানে কার্জন ভারতে আসার আগে বেশ কিছুদিন দক্ষিণ পূর্ব এশিয়ায় কাটিয়েছিলেন এবং সেখানে তিনি নিজে তার মানে কাজের সুযোগ পাওয়ার জন্য নিজের বয়স বাড়িয়েছেন, অর্থাৎ তার তখন মাত্র 30 বছর বয়স, কিন্তু 40 বছরের কম লোকেদের ওই সব অঞ্চলের লোকেরা কোনো পাত্তা দেয় না বলে তিনি অনায়াসে বলেছিলেন 40 বছর। এবং যখন তাকে প্রশ্ন করা হলো যে আপনাকে তো দেখে এত বড় বয়স্ক মনে হয় না, তিনি বেশ নির্বিকার চিত্তে বলে গেলেন যে তোমাদের দেশের জল হাওয়া এত ভালো, সেই জন্য আমি যে ক বছর এখানে আসছি তাতে আমার বয়স কমে গেছে। এবং সেখানেই শেষ নয়, সে ওখানকার অভিজাত মণ্ডলীর সঙ্গে মেলামেশা করার জন্য তিনি নিজেকে অনায়াসে একজন রাজবংশের সঙ্গে সম্পর্কিত বলেও ঘোষণা করলেন। এই কথাগুলি তিনি তার জীবনে দক্ষিণ পূর্ব এশিয়ায় থাকার সময় তার যেসব অভিজ্ঞতা, যার সেসব কর্ম, সেসব বেশ ফলাও করে রেখে গেছেন। নিবেদিতা সেই বইটি সংগ্রহ করে আনলেন এবং সেই রাত্রিরে বসে বসে সেই বই থেকে কপি করে এবং সেই দিন কার্জনের যে বক্তৃতা কনভোকেশনে সেই দুটিকে পাশাপাশি সাজিয়ে দিলেন। অর্থাৎ কে মিথ্যেবাদী সেটা যারা পাঠক তারা বুঝেন। সারা শহরে হই হই পড়ে গেল। পরের দিন কাগজে যখন বেরোলো, অমৃতবাজার পত্রিকার অফিসটা ছিল নিবেদিতার বাড়ির পাশেই, বাগবাজারে। সুতরাং সেই রাত্রিরে তিনি গিয়ে নিজের লেখা শেষ করে অমৃতবাজারকে দিয়ে এলেন যে কাল সকালে এটা বার করতেই হবে। বেরোলো, সারা দেশে হই হই পড়ে গেল। তারপরে অন্তত 15-20 দিন প্রতিটি কাগজে ওই নিবেদিতার ওই কার্জনের বক্তৃতা এবং নিবেদিতার ওই পুস্তিকা দুটো তুলনা করে কার্জনের একবারে কার্জনের নিন্দার দেশ ভেঙে পড়ল। সেই নিন্দা এমন হলো যে ইউরোপে পর্যন্ত, ইংল্যান্ডে পর্যন্ত তার প্রতিক্রিয়া দেখা দিল এবং ইংল্যান্ডের পার্লামেন্ট থেকে তাকে বলা হলো যে যাদের তুমি শাসন করতে গেছো তাদের তুমি এইভাবে যদি, তাদের সঙ্গে যদি এইভাবে ব্যবহার করে, তাহলে তো তারা তোমার বিরুদ্ধে তাদের বিদ্রোহ করবেই। এবং কার্জনকে ভারত থেকে সরিয়েও নেওয়া হলো। তা এই হচ্ছে নিবেদিতা। স্বামীজিকে বলেছিলেন যে আমি একজন সিংহিনী চাই, নিবেদিতাই ছিলেন সেই প্রকৃত সিংহিনী। এবং আমি আপনাদের কাছে অনেক তথ্য, অনেক ঘটনার কথা ব্যাখ্যা করলাম, যাতে দেখা গেছে যে নিবেদিতার 100 গুণের মধ্যে প্রধান গুণ হচ্ছে তার তেজস্বিতা, তার বীর্যবত্তা। সেটাই তিনি তার সমস্ত আচরণে, কথায়, বার্তায়, বক্তৃতায়, লেখায়, সব জায়গায় প্রমাণ করে রেখে গেছেন। সেই জন্যে আমি এই তেজস্বিনীর ভূমিকাটাই আজকে বড় করে দেখাবার চেষ্টা করলাম। শুধু এটি জীবনে, মরণেও তার তেজস্বিতা কমল না। তিনি লিখলেন, শেষ লেখা তার, "The boat is sinking, but I shall see the sunrise." আমি মরব না, আমি আবার যাব। এই মহামানবীকে আমার শত সহস্র প্রণাম। প্রার্থনা করি আরেকজন সিংহিনী, আরেকজন নিবেদিতা আমাদের দেশে এসে আমাদের আজকে যে পাঁকে আমরা ডুবতে বসেছি সেই পাঁক থেকে টেনে তুলুন। নমস্কার।